Assalamu alaikum everyone. This is Hassan Karim Affan and this is Tariq. Today we will talk about Tariq's IELTS journey. As I said before in a video, I uploaded a video, guys, in my Facebook ID where I said that I will make a video with Tariq, and in that video Tariq will share his IELTS experience. As you know that Tariq took seat for IELTS exam few weeks ago and he secured band score 8. যেমনটা আমরা বলছিলাম যে কোন একদিন আমরা তারেককে সাথে নিয়ে তারেকের IELTS জার্নি সম্পর্কে জানবো। তো আমরা আজকে তারেকের কাছ থেকে সবকিছু জানবো শুরু থেকে শেষ, যে কিভাবে সে IELTS শুরু করেছিল এবং তার ডিফিকাল্টিস গুলো কি ছিল যখন সে IELTS প্র্যাকটিস করছিল। So let's talk about it. So Tariq, how are you? I'm fine. What about you, sir? Alhamdulillah. Let's talk about writing module. এক্সামের কোয়েশ্চন কি ছিল? এক্সামের দিন তুমি টাস্ক 1 এবং টাস্ক 2 তে তোমার কোয়েশ্চন স্টার্ট গুলো কি ছিল এবং রাইটিং এ তুমি প্র্যাকটিস করার ক্ষেত্রে কোন কোয়েশ্চনে তুমি সমস্যা ফেস করতে বা প্রবলেম ফেস করতে এবং এগুলো ওভারকাম কিভাবে করেছিলে? জি, রাইটিং টাস্ক 1 এ আমার ছিল দুইটা বার চার্ট which compared the gold consumption in India and China over 5 years or 10 years, I remember. And in task 2, actually, we got a statement where we had to decide whether it has a positive or negative effect. I think the statement was something like that today, nowadays, our buildings, our homes are getting less open space. So is it a positive or negative side for this generation? তো আমার যতটুকু মনে হয় আমি স্টার্ট করছি লেখা মাথায়, মানে প্রথমে তো নোট করছি কি লিখবো, ব্রেইনস্টর্মিংটা করার পর আমি স্টার্ট করছি যে এইটা নেগেটিভ সাইডে যাব, যে আজকাল খোলামেলা জায়গা বাসার সামনে নাই, এর কারণে নেগেটিভ এফেক্ট হচ্ছে। বাট লেখার সময় আমার মাথায় আসলো যে নেগেটিভ এফেক্ট আসবে, এটা তো এক্সাম 100 জন দিলে 95% এটা লিখবে, তো হোয়াই নট মেক মাই রাইটিং এ বিট ডিফারেন্ট, এ বিট অ্যাকচুয়ালি এক্সেপশনাল। তখন আমি উল্টা সাইডটাই ধরে নিছি যে না, এটার জন্য পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুইটাই আছে, বাট পজিটিভ সাইডটাই বেটার। বাসা বাড়িতে আজকাল খোলা জায়গার জরুরতটা খুব বেশি না। তো আর হচ্ছে কি টাস্ক 1 এ যেটা ছিল বার চার্ট, দুইটা বার চার্ট ছিল 150 ওয়ার্ডস, দুইটা বার চার্ট কম্পেয়ার করে লেখাটা খুবই ইজি। আমি ভয় পেতাম পাই চার্ট যদি চলে আসতো, কারণ একটা ডায়াগ্রামের পাই চার্ট যখন বলতো 150 ওয়ার্ডস, তখন লেখাটা এত বড় করাটা খুবই টাফ হয়ে যেত। বাট এই জন্য আমি ওইরকমই রাইটিং পেপার গুলা উল্টানোর পর যখনই দেখতাম পাই চার্ট ওইটা সলভ করতাম, যদি দেখতাম অন্য কিছু সলভ করতাম না, যেগুলো আমি পারি, যেটা আমার প্রবলেম আছে ওইটা সলভ করতাম। এইরকমই প্লাস হচ্ছে গিয়ে আমি একটা বই পড়ছিলাম আইএলটিএস রাইটিং নিয়ে, যে কিভাবে রাইটিংটা ইমপ্রুভ করা যায়। ওইখানে অনেকগুলা মানে টিপস দেওয়া ছিল, প্লাস কিছু ওয়ার্ড দেওয়া ছিল, যে লিঙ্কার্স বলেন, তারপরে প্যারাফ্রেজিং এর জন্য বলেন। তো অনেকগুলাই মুখস্থই করে গেছিলাম, যে আমি যখন লেখাটা এন্ডিং এ এই ওয়ার্ডটা ইউজ করব, যখন এডিশনাল পয়েন্ট দিব ওই ওয়ার্ডটা ইউজ করব, যখন ইনভার্স পয়েন্ট দিব তখন ওই ওয়ার্ডটা ইউজ করব। এগুলো কয়েকটা লিঙ্কার্স আমি মুখস্থ করে গেছিলাম, বিকজ লিঙ্কার্স ইউজ করলে দেখা যায় একটা রাইটিংটার মানে স্ট্যান্ডার্ডনেসটা আরেকটু ইমপ্রুভ হয়, দেখা যায় লেখাটা আরেকটু মডার্ন মনে হয়। ওই রকমই রাইটিংটা মানে কোনো কিছুই স্যার প্র্যাকটিস ছাড়া ইমপ্রুভ করা ইম্পসিবল। ওকে, ওয়েল, ওকে, IELTS পরীক্ষা কেন দিয়েছিলে তুমি? What was the purpose of taking seat for IELTS exam? Actually, I plan about going to abroad for further studies after I finish my college. তো দেখা যাচ্ছে এখনকার বাইরের যে ইউনিভার্সিটি আছে, আপনি ইউএসএ বলেন, কানাডা বলেন, ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন, তো ওরা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার সময় যখনই দেখে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তখনই আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়। তো আই থট অ্যাবাউট যে যেহেতু আমি কলেজ শেষ করে বাইরে অ্যাপ্লাই করব, তো কেন না আইএলটিএস এক্সামটা দিয়ে রেখে দিই এখন, তাইলে এক্সাম পরেই আর আবার প্রেশার নিতে হবে না আইএলটিএস এর জন্য। তো ওই রকমই চিন্তা করে আইএলটিএস এক্সামটা দিয়ে দিলাম, যেন লাইক আইএলটিএসটা দিয়ে দিলে সেফ থাকলেন, যে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে। বাট বাকি যে টেস্টগুলো আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ডুওলিঙ্গো বলেন আর এসএটি বলেন, ওইগুলা তো লাইক কোনো ভার্সিটি অ্যাকসেপ্ট করে, কোনো ভার্সিটি অ্যাকসেপ্ট করে না। তো আইএলটিএস এক্সামটা ওই কারণেই দেয়া। ওয়েল, খুবই সংক্ষেপে যারা IELTS ক্যান্ডিডেটের জন্য যারা ব্যান্ড স্কোর 8 পেতে চায় তাদের কি করা উচিত? What do you think according to your experience? If they want to achieve band score 8 out of 9 in IELTS, what should they do? Sir, I think I'm not capable of giving other people tips because I don't think myself as someone very much qualified. But যদিও কেউ আমাকে জিজ্ঞেস করে যে সত্যি কিভাবে পাওয়া যায়, 8 কিন্তু স্যার বেস্ট রেজাল্ট না, 8.5 আছে, 9 আছে, মানুষ ওইগুলা টার্গেট করে। তো
তো 8 পাইছি, আমার মনে হয় সবার উপরে আল্লাহর ছিল, বরকত ছিল আমার উপর। আল্লাহর ব্লেসিংস ছাড়া, মা বাবার ব্লেসিংস ছাড়া, টিচার্সদের ব্লেসিংস ছাড়া এটা পসিবল ছিল না। বাট এট দ্য সেম টাইম শুধু ব্লেসিংস এর কারণে হবে না, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আর্ন করতে হবে ব্লেসিংসটা। তো আমি নিম্নে হলে 1 থেকে 1.5 মাস প্রত্যেকদিন রাতে 3-4 ঘন্টা IELTS এর প্রিপারেশন নিতাম। প্রত্যেকদিন সেলফ মক কোর্সেস করে, সেলফ মক সকালে একটা, রাতে একটা, 2টা সেলফ মক দিতাম, যেন 4টা মডিউলই যেখানে প্রবলেম খুঁজে পাইছি ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে যতটুকু ডেপথে যাওয়া যায় ওইখানেই গেছি। তো আই থিঙ্ক যারা তাড়াহুড়োর মধ্যে আইএলটিএসটা দেয়, আইএলটিএস একদম তাড়াহুড়ো করে দেওয়ার মতো এক্সাম। অনেকে আছে প্রিপারেশন কমপ্লিট করার আগেই গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলে। আমার মনে হয় আমার এক্সাম শেষ, আমার কোর্স শেষ হয়েছিল জানুয়ারিতে, আমি রেজিস্ট্রেশন করছি ফেব্রুয়ারিতে, এক্সাম দিছি মার্চে। তো অনেকে দেখা যায় অ্যাডমিশনের কয়েকদিন পরেই করে ফেলে, রেজিস্ট্রেশন করে ফেলে মেইন এক্সামের জন্য। বাট এটা কমপ্লিটলি একটা রং ডিসিশন। বিকজ কারো দেখা যায় 1 উইক 2 উইকসও প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, কেউ আমার মতো 2-3 মাসে প্রিপারেশন কমপ্লিট করে, কেউ 6 মাসে কমপ্লিট করে। বাট এখানে যেহেতু আপনি একটা ইম্পর্টেন্ট টেস্ট দিচ্ছেন, অনেক টাকা দিয়ে দিচ্ছেন, সো আই থিঙ্ক ইটস বেটার to register for the exam when you feel yourself you are ready. You give exam mocks at different institutes other than your own institute. So when you get actually a desired grade, a desired score that actually I will get this sort of score if I give exam, go to registration at that time. তো ওইরকমই টাইম আর এফোর্ট এগুলা দিতে হবে এক্সামের জন্য। প্র্যাকটিস obviously practice is above everything, incomparable I think. I want to add something. Like তুমি বলছিলা যে যেখানে তুমি মানে খুবই মানে প্র্যাকটিস করতে, প্রতিদিনই প্রতিটা মডিউল প্র্যাকটিস করতে, এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে যখন যে কোয়েশ্চনে তোমার প্রবলেম হতো বা যে বিষয়টা তোমার প্রবলেম হতো ওটা বেশি করে প্র্যাকটিস করতে, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রবলেমটা সলভ হচ্ছে। বা তুমি তোমার মানে মেইন কথা হচ্ছে তুমি তোমার প্রবলেমটা ফাইন্ড আউট করতে, এবং প্রবলেমটা ফাইন্ড আউট করে দেন ওটার উপর বেশি সময় দিতে। লাইক তুমি রিডিং প্র্যাকটিস করলে ট্রু ফলসে যখন তুমি বেশি মানে ট্রু ফলস ফাইন্ড আউট করার ক্ষেত্রে রিডিং মডিউল থেকে যখন বেশি সমস্যার সম্মুখীন হতে, তখন করতে গিয়ে যে ট্রু ফলসটা একটু ভালো করে দেখতে, মানে ট্রু ফলস এর টিপস এন্ড স্ট্র্যাটেজি এগুলো ফলো করতে। দেন যতক্ষণ না পর্যন্ত এটা তুমি মানে বুঝতে পারতেছো ততক্ষণ পর্যন্ত এটা তুমি মানে প্র্যাকটিস করতে। এটাই আর কি। একটা কথা হচ্ছে এখানে আমি অ্যাড করতে পারি, হচ্ছে গিয়ে মনে করেন আমি একটা এক্সাম দিলাম, দেখা গেছে এখানে 6টা ট্রু ফলস আসছিল, আমার 3টা কারেক্ট হয়েছে, 3টা রং। এখন আমার ট্রু ফলসে দেখলাম মার্ক ভালো আসছে না, আমি বারবার ট্রু ফলস সলভ করতে থাকলাম। তো অনেক সময় দেখা যায় ইমপ্রুভ হয় না, হচ্ছে কি আমরা যে প্রবলেমটা আমাদের ছিল, যেটার জন্য আমরা মিস্টেকটা করছি, ওইটা আমরা ফাইন্ড আউট করি না। তো আমি দেখা যায় যখন পেপারের আনসার শিটটা বের করে ম্যাচ করতাম, যেগুলা আনসার কারেক্ট হইতো না, রং হইতো, এগুলো মার্ক করে রাখতাম, পরে প্যাসেজের সাথে গিয়ে আবার ম্যাচ করতাম যে আমি তো প্যাসেজ পড়েই লিখলাম, এখন কেন আনসারটা আমার কারেক্ট হচ্ছে না, কি জন্য এখানে একটা মানে মিস্টেকটা হইলো। তো প্রবলেম ফাইন্ড আউট করার পর ওইটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করার পর পরে ফার্দার প্র্যাকটিস, আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি মোর এফিশিয়েন্ট। Okay, Tariq. So you got your desirable score. Now I want to know about your dream country. Like, okay, IELTS band score achieve করছো, so I mean, which is your dream country for your higher education? মানে কোন দেশে যেতে চাও তুমি তোমার হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য? অ্যাকচুয়ালি ওইটা ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করবে। আমি কয়েকটা ইনস্টিটিউট দেখে রাখছি, এগুলো হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের কিছু ইনস্টিটিউট, সবগুলো একই কান্ট্রি না, একটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, আরেকটা হচ্ছে গিয়ে কানাডা। তো আমার ইচ্ছা হচ্ছে গিয়ে 2 জায়গায় আমি অ্যাপ্লাই করবো। এই 2টা ইউনিভার্সিটিতে যেখান থেকে ভালো স্কলারশিপটা পাই, ওইখানে কোনো ড্রিম প্লেস নাই, আমার ড্রিম ইনস্টিটিউট আছে। তো যে এই 2টা ড্রিম ইনস্টিটিউটের মধ্যে যেখানেই আমাকে চান্স দিবে ভালো স্কলারশিপ দিয়ে, ওইখানেই যাবো। বাট আরেকটা জিনিস চিন্তা করা যায় হচ্ছে গিয়ে কানাডা এখন হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি সব থেকে ভালো দিচ্ছে। তো দেখা যায় যদি 2টা থেকে আল্লাহ স্কলারশিপ দিয়ে দেয়, তখন হচ্ছে কানাডাই চলে যাবো। বিকজ আমরা সবাই জানি স্যার, এগুলো কথা বলে লাভ নাই, 2 বছর পরে কি দিয়ে পিআর দিয়ে এগুলাই চিন্তা করতে হয়, আর কিছু নাই। ড্রিম কান্ট্রি কোনোটা খুবই পছন্দের কোনো ড্রিম কান্ট্রি নাই। That's all for today, guys. এই ছিল তারেকের IELTS জার্নি, শুরু থেকে শেষ পর্যন্ত IELTS এর প্রিপারেশন থেকে নিয়ে এক্সাম ডে পর্যন্ত তার প্রিপারেশন কেমন ছিল এবং কিভাবে সে প্র্যাকটিস করেছিল। দোয়া করবেন তারেকের জন্য, যাতে করে সে তার ক্যারিয়ারে আরো ভালো কিছু অর্জন করতে পারে। আশা করি এই ভিডিওটা যারা IELTS ক্যান্ডিডেট তাদের জন্য অনেকটাই ইউজফুল হবে।
কারণ অনেকেই অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করেন, বিশেষ করে রিডিং মডিউলে, রাইটিং মডিউলে, লিসেনিং এবং স্পিকিং মডিউলে। তো সে প্রতিটা মডিউল নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছে এখানে এই ভিডিওতে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আমরা আবারও তারেকের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।